তোমাদের প্রত্যেককেই আমার লাস্ট বেঞ্চার্স ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ জেনারেল স্টাডিজ এবং জেনারেল নলেজের প্রশ্ন এবং তার বিবরণ সহ করাবো, যেগুলো তোমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত আসন্ন পরীক্ষাগুলো রয়েছে, যেমন ফুড সাব ইন্সপেক্টর, WBCS প্রিলিমস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এগুলো যেগুলো রয়েছে এই পরীক্ষাগুলো, সেগুলো তো দেখবে মোটামুটি কমন পেয়ে যাবে এবং তোমাদের একটা জেনারেল আইডিয়া তৈরি হয়ে যাবে যে প্রশ্ন কোথা থেকে আসছে। আর আরেকটা জিনিস আমি প্রত্যেক স্টুডেন্টকেই বলবো যে তোমরা বাড়িতে তো নিশ্চয়ই প্রিপারেশন নিচ্ছই, তার পাশাপাশি প্রিপারেশনের মধ্যে রিভিশনের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু আরও বেশি করে বাড়াতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু জানা প্রশ্ন তোমরা কিন্তু ভুল করে চলে আসবে। প্রত্যেকে একটাই জিনিস বলবো, যত পারো একটু রিভিশনটা দাও। তাহলে শুরু করছি আমি প্রথম যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্ন দিয়ে। এক সেকেন্ড। প্রথম প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ যে যেটা রয়েছে সেটা হচ্ছে, শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল না কর্ণাটক? এটার অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু। শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি এখানে কিন্তু একটা জলপ্রপাত রয়েছে, ঠিক আছে? সেটা হচ্ছে শিবসমুদ্রম জলপ্রপাত। এই যে শিবসমুদ্রম জলপ্রপাত, এটা কিন্তু কাবেরী নদীর উপরে অবস্থিত। এটাও কিন্তু তোমরা মাথায় রাখবে। কর্ণাটক। আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে ভারতের যে সর্বোচ্চ জলপ্রপাত কোথায় অবস্থিত? যদি বলতে পারো অবশ্যই কমেন্ট করে দেবে, ভিডিওটা পজ করে কমেন্ট করে দেবে। কর্ণাটকে কুঞ্চিকল জলপ্রপাত রয়েছে, ঠিক আছে? কুঞ্চিকল, এই যে কুঞ্চিকল জলপ্রপাতটা রয়েছে, এটা কর্ণাটকের শিমোগা ডিস্ট্রিক্টে রয়েছে। কোথায় বললাম? কর্ণাটকের শিমোগা, এটা হচ্ছে জেলা, সেই জেলাতে কিন্তু রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ জলপ্রপাত, ঠিক আছে? হাইয়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া, যার উচ্চতা হচ্ছে 1493 ফিট, ঠিক আছে? 1493 ফুট। আর এই যে কুঞ্চিকল জলপ্রপাতটি রয়েছে, এটা হচ্ছে এর যে উৎপত্তি, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। এর উৎপত্তি হচ্ছে বরাহি রিভার থেকে, বরাহি রিভার, বরাহি রিভার থেকে, ঠিক আছে? আর এইটা কিন্তু ভারতের সর্বোচ্চ অবশ্যই, তার পাশাপাশি কিন্তু এটা হচ্ছে কি বলবো, এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল অফ এশিয়া, ঠিক আছে? এশিয়ার মধ্যে এই কুঞ্চিকলটা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট। সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল, ঠিক আছে, অফ এশিয়া, যেটা ভারতে অবস্থিত। আর যদি বলা হয় যে ভারতের, এটা তো সর্বোচ্চ ফার্স্ট, ঠিক আছে, ইন ইন্ডিয়া, ভারতের সর্বোচ্চ হাইয়েস্ট ওয়াটারফল। আর যদি বলা হয় সেকেন্ড ওয়াটারফল কোনটা ভারতের, তাহলে সেটা কিন্তু হবে বারেহি পানি, বারেহি পানি, ঠিক আছে, ফলস। এই বারেহি পানি ফলস রয়েছে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট, ঠিক আছে? ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট, এই ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টটা রয়েছে কোথায় জানা আছে? এই ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট রয়েছে ওড়িশাতে। এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। বারেহি পানি ফলসটা হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ, এটা হচ্ছে তোমার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট, ওড়িশা। আর কুঞ্চিকলটা হচ্ছে ভারতের সর্বোচ্চ, সেটা রয়েছে কিন্তু বরাহি রিভার থেকে উৎপত্তি হয়েছে এবং সেটা রয়েছে কর্ণাটকে। আর এই কুঞ্চিকল কিন্তু আবার সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল অফ এশিয়া মহাদেশ। আচ্ছা, এরপরে নেক্সট আমি দেখে নেব প্রশ্ন যেটা রয়েছে, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
প্রশ্নটা বহুবার এসেছে। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান বি.আর. আম্বেদকর, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু না জে.বি. কৃপালিনী? অবশ্যই এটার সঠিক অ্যান্সার হচ্ছে গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান হচ্ছে বি.আর. আম্বেদকর। এই খসড়া কমিটি কিন্তু আবার ড্রাফটিং কমিটি নামে পরিচিত। ইংলিশ টার্ম হচ্ছে ড্রাফটিং কমিটি। ঠিক আছে, ড্রাফটিং কমিটি। আচ্ছা, জওহরলাল নেহরু ছিলেন যে গণপরিষদের, ঠিক আছে, ইউনিয়ন পাওয়ার্স কমিটি আছে, সেই ইউনিয়ন পাওয়ার্স কমিটির কিন্তু প্রেসিডেন্ট ছিলেন। এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে, বারবার তো জিজ্ঞেস করবে না যে গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল, হয়তো দিতেই পারে এটা ইউনিয়ন পাওয়ার কমিটি, কিংবা হতে পারে ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি। আরেকটা জিনিস বলবো, মনে রাখবে যেখানে ইউনিয়ন পাবে দেখতে, তার মানে মাথায় রাখতে হবে যে জওহরলাল নেহরু কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, আর জে.বি. কৃপালিনী কিন্তু ইনি ছিলেন প্রেসিডেন্ট। কার প্রেসিডেন্ট ছিলেন? ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি। মানে হচ্ছে মৌলিক যে অধিকারের সাব কমিটি, তার কিন্তু প্রেসিডেন্ট ছিলেন জে.বি. কৃপালিনী, আর ইউনিয়ন পাওয়ার কমিটি আর ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহরু, আর বি.আর. আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। আচ্ছা, এটা তোমরা একটু দেখে নেবে, আমি এটা একটু মিটিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমি এখানে গণপরিষদের বিষয়ে কিন্তু কিছু বলবো, যেগুলো কিন্তু তোমাদের যে পরীক্ষাগুলো আসছে সেখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকে। এটা আমি মিটিয়ে দিলাম, তোমরা কিন্তু খাতায় নোটস আকারে রেখে দেবে। ঠিক আছে, কিংবা তোমাদের এগুলো বইয়েও রয়েছে। দেখো, গণপরিষদ, গণপরিষদের অ্যাকচুয়ালি এটা ধারণা কে দিয়েছিল? এটা ধারণা দিয়েছিল 1934 সালে এম.এন. রয়। এটা মাথায় রাখবে, ইনি কিন্তু গণপরিষদের প্রথম ধারণা দেন, এম.এন. রয়। ঠিক আছে, আর গঠন, গণপরিষদের যে গঠন হয়েছিল সেটা হয়েছিল ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী। মানে এই প্রশ্নগুলো কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞেস করেছে, খুব ইম্পর্টেন্ট। ক্যাবিনেট মিশনের প্রস্তাব, ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী কিন্তু গঠন করা হয়। ঠিক আছে, আচ্ছা, এই ক্যাবিনেট মিশনের 3জন সদস্য ছিলেন। এই ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন 3জন। প্রথমজন ছিলেন প্যাথিক লরেন্স, হচ্ছে প্যাথিক লরেন্স। ঠিক আছে, দ্বিতীয় নম্বরে রয়েছে স্ট্যাফোর্ড ক্রিপস, আর তৃতীয় নম্বরে কে রয়েছে যদি জানা থাকে তাহলে কিন্তু কমেন্ট করে দেন, এ.ভি. আলেকজান্ডার। দেখুন, এই যে 3জন ছিলেন না, এখান থেকে পরীক্ষায় তোমাদেরকে কিন্তু কোশ্চেন করবে যে ক্যাবিনেট মিশনের নিচের কোন ব্যক্তি সদস্য ছিলেন না। তোমাদের কিন্তু এই 3টে নাম মনে রাখতে হবে। ঠিক আছে, আর গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল, এইটাও কিন্তু মনে রাখা অত্যাবশ্যক। সেটা হচ্ছে 9 ডিসেম্বর 1946-এ বসেছিল। কোথায় জানা আছে? দিল্লির কনস্টিটিউশন হলে প্রথম অধিবেশন। ঠিক আছে, আর এই অধিবেশনের প্রথম সভাপতি কে ছিলেন জানা আছে? গণপরিষদের সচ্চিদানন্দ সিংহ, ডক্টর সচ্চিদানন্দ
সিংহ। ইনি কিন্তু কি ছিলেন জানেন তো? প্রথম সভাপতি তো অবশ্যই, তার পাশাপাশি ইনি ছিলেন অস্থায়ী। 3 দিন পর স্থায়ী সভাপতি নির্বাচিত হন। স্থায়ী সভাপতি ছিলেন গণপরিষদের, জানা আছে কাউরি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইম্পর্টেন্ট জিনিস। আর এই গণপরিষদের, ঠিক আছে, যে সংবিধান গৃহীত হয়, সালটা জানা আছে? তারিখও কিন্তু লাগবে, খুব ইম্পর্টেন্ট। সংবিধান গৃহীত হয়েছিল কত সালে? 26শে নভেম্বর। 26শে নভেম্বর 1949 সালে সংবিধান গৃহীত হয় গণপরিষদ দ্বারা। আর কার্যকর হয়, খুব ইম্পর্টেন্ট, কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। গণপরিষদের এটা কিন্তু যে সংবিধান, তার ফলে এটা যে গৃহীত হয় সেটা হচ্ছে 26শে নভেম্বর 1950, আর কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আসবে। পরবর্তী প্রশ্ন দেখে নেব। সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি? ওকে, খুব ফার্স্ট ক্লাস কোশ্চেন এটা। ল্যাক্টোমিটার, ভিস্কোমিটার, ফ্যাদোমিটার, ওডোমিটার। তাহলে এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্যাদোমিটার। ঠিক আছে, ফ্যাদোমিটারটা অ্যাকচুয়ালি জাহাজে একটা সিস্টেম থাকে যেটাকে বলা হয় সোনার। ঠিক আছে, এর ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করেছে, এটা কিন্তু আসবে। সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্গিং, এটা কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করেছে। অ্যাকচুয়ালি কী বলতো, যে যে জাহাজগুলো যায় না, সেই জাহাজের যে সাউন্ড ওয়েভ, সেগুলো কিন্তু তোমার সমুদ্রে এই সোনারের মাধ্যমে কিন্তু প্রেরণ করা হয়, এবং গভীরতায় গিয়ে সেই সাউন্ড ওয়েভটা রিটার্ন করে ইকো হিসাবে। যেখানে ধাক্কা খাবে সেখানে বুঝতে পারবে যে কত দূর অবধি আমাদের ডিস্ট্যান্সটা, গভীরতাটা। ইকো হয়ে আবার কিন্তু পুনরায় ওই সাউন্ডটা ব্যাক করে জাহাজে। এই জন্য এই সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম হচ্ছে ফ্যাদোমিটার। ল্যাক্টোমিটার, ল্যাক্টোমিটার বুঝতেই পারছো, ছোট দেখেছো না ল্যাক্টোজিন, আমুল দুধ। আচ্ছা চলো, অ্যাকচুয়ালি ল্যাক্টোমিটার কিন্তু যদি বলে কোয়ালিটি, আর কি ডেনসিটি মানে ঘনত্ব, ঠিক আছে, ক্লিনলিনেস কিসের, অফ মিল্ক, দুধের কোয়ালিটি, ঘনত্ব, ঠিক আছে, পরিচ্ছন্নতা, এগুলো মাপতে ব্যবহার করা হয় ল্যাক্টোমিটার। আর ভিস্কোমিটার মানে হচ্ছে কি বলতো, তরলের সান্দ্রতা মাপতে ব্যবহার করা হয়, তরলের সান্দ্রতা, ঠিক আছে। ওডোমিটার, ওডোমিটার যেটা ব্যবহৃত করা হচ্ছে, এটা হচ্ছে দূরত্ব মাপার জন্য, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওডোমিটার হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ভেহিকল, ডিস্টেন্স কথাটা, ওডোমিটার দূরত্ব মাপার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। নেক্সট 4 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব। সমুদ্রের জলে বরফের কত শতাংশ উপরে ভেসে থাকে? ওকে, উপরে বলেছে। এটা যদি সমুদ্র হয় না, ঠিক আছে, এটা যদি ধরো কোনো বরফের টুকরো হয়, তাহলে কিন্তু মাথায় রাখবেন যে বরফের আপনি যেটা দেখছেন সেটা কিন্তু মাত্র 1%, 1/10% উপরে ভেসে থাকে, আর নিচে কিন্তু থাকে এর কিন্তু 9/10% পার্ট। পরীক্ষায় ওইটা কিন্তু জিজ্ঞেস করবে। তাহলে এটা সমুদ্রের জলে বরফের কত শতাংশ উপরে যদি ভেসে থাকে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1/10, আর 9/10 কিন্তু সমুদ্রের নিচে ভেসে থাকে, জলের বরফ, ঠিক আছে, বরফ নিচে ভেসে থাকে। কৃতদাস কে ছিলেন? খুব সুন্দর একটা প্রশ্ন।
কৃতদাসের কৃতদাস মোহাম্মদ ঘুরি, কুতুবুদ্দিন আইবক, গিয়াসুদ্দিন বলবন না ইলতুৎমিশ। আচ্ছা, আমি একটু ডেসক্রাইব করে দিই, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, তোমাদেরও জানার দরকার। মোহাম্মদ ঘুরি কিন্তু ঘুর বংশের ছিলেন, ঠিক আছে। ইনি কিন্তু 1173 থেকে 1206, 1173 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কিন্তু আফগানিস্তান শাসন করেন, ঘুর বংশ আফগানিস্তানে, ঠিক আছে। এই মোহাম্মদ ঘুরির সঙ্গে 1151 খ্রিস্টাব্দে বা 1191 সালে ফার্স্ট কিসের যুদ্ধ হয়েছিল? তরাইন। কার সঙ্গে হয়েছিল? তৃতীয় পৃথ্বীরাজ। তৃতীয় পৃথ্বীরাজের সঙ্গে হয়েছিল। প্রথম তরাইনের যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘুরি হেরে যান। সেকেন্ড তরাইনের যুদ্ধ হয়েছিল 1192, সেকেন্ড তরাইন, সেখানে কিন্তু তৃতীয় পৃথ্বীরাজের সঙ্গেই হয়েছিল, কিন্তু এখানে তৃতীয় পৃথ্বীরাজ কি হন? নিহত হন এবং যুদ্ধে হেরে যান 1192। তার আগেও কিন্তু এই মোহাম্মদ ঘুরির আরেকবার একটা যুদ্ধে হেরেছিলেন। কত সালে জানা আছে? 1178। কার কাছে হেরেছিলেন? গুজরাটের 1178 সোলাঙ্কি রাজা ছিল, সোলাঙ্কি রাজা, এদের কাছে কিন্তু মোহাম্মদ ঘুরি হেরে যান। মোহাম্মদ ঘুরি 1206 মারা যান। 1206 তিনি কিন্তু একজন গুপ্ত আততায়ীর হাতে মারা যান। মোহাম্মদ ঘুরি যখন ভারত থেকে চলে যাচ্ছেন, তখন তিনি তার কৃতদাস এই কুতুবুদ্দিন আইবককে কিন্তু তিনি তার শাসনভার ভারতের দিয়ে যান। তাহলে মোহাম্মদ ঘুরির কৃতদাস কে ছিলেন? কুতুবুদ্দিন আইবক। এবং এই কুতুবুদ্দিন আইবকের কৃতদাস ছিলেন ইলতুৎমিশ, ঠিক আছে। তাহলে কৃতদাসের কৃতদাস কে ছিলেন? ইলতুৎমিশ। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। কুতুবুদ্দিন আইবক বলতে পারো তোমার দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন। এখানে দিচ্ছি স্লেভ ডাইনাস্টি, ইংরেজিতে বলা হয় স্লেভ ডাইনাস্টি বা দাস বংশ, ঠিক আছে। কুতুবুদ্দিন আইবক কিন্তু তার দানশীলতার জন্য লাখ বক্স নামে পরিচিত, এবং তিনি কিন্তু কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন কিন্তু শেষ করেননি। সেই কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেছিলেন ইলতুৎমিশ। আর যদি বলা হয় দিল্লির, যদি বলা হয় দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, যদি বলা হয় প্রকৃত, এমনি যদি বলা হয় প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক অবশ্যই, আর যদি বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা তাহলে সেটা হচ্ছে ইলতুৎমিশ হবে অ্যান্সার, সঠিক। তো আজকের মতো আমার এই ভিডিওটা জিএসজিকের ওপর এখানেই আমি শেষ করছি। অবশ্যই তোমরা বাড়িতে রিভিশন দিতে থাকবে। আরও পরবর্তী বিভিন্ন ভিডিও আমি আপলোড করতে থাকবো, যেগুলো তোমাদের ফুডের তো অবশ্যই, পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং WBCS প্রিলিমসকে আমার টার্গেট আছে। তোমরা অবশ্যই আমার এই ভিডিওগুলো যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করে নেবে, এবং যখন নোটিফিকেশান ঢুকবে অবশ্যই একটু দেখে নেবে যে আমি কী ডেসক্রাইব করছি। যে কোনো ভিডিও 2 মিনিট দেখলেই তুমি কিন্তু বুঝতে পারবে না, একটু ধৈর্য ধরে দেখলেই বুঝতে পারবে যে কোশ্চেন কোথা থেকে হয় বা হচ্ছে। যারা নতুন আছে তাদেরকে তো অবশ্যই বলবো একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবে। অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থেকো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।